শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চালোকের আপনাদের সকলকে। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটার কর্মীদের ভাবনা সৃজনশীলতা নিয়ে আপনাদের কাছে আলোচনা করা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমনই একজন, আমাদের নাট্যাঙ্গনের প্রিয় মুখ, প্রিয়জন, নাট্যজন, প্রতিনিধি নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক এবং তার পদচারণা, সঙ্গীত, আবৃত্তি সকল ক্ষেত্রেই আপনারা তাকে দেখলেই চিনতে পাবেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয়জন হাসান জাহাঙ্গীর। হাসান ভাই, স্বাগত আপনাকে মঞ্চালোকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে মঞ্চালোকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য। আচ্ছা হাসান ভাই, আমরা যদি জানতে চাই আপনার কাছ থেকে যে থিয়েটারটা শুরুটা কখন থেকে আপনার হয়েছিল, মানে সেটা কি কোনো কারো প্রভাবের কারণে হয়েছিল নাকি মানে কোনো কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনি থিয়েটারে আসেন? থিয়েটার আমার ছোটবেলা থেকেই শুরু হয়েছে, বলতে পারি স্কুল জীবন থেকে। আচ্ছা, আমি যখন প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছি, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে উঠি, তখন থেকেই কিন্তু আমার থিয়েটার নিয়ে পথ চলা শুরু হয়। সেটা অনেকটা এইভাবে, আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলে সাংস্কৃতিক চর্চাটা অনেক সমৃদ্ধ ছিল। আচ্ছা, সব দিক দিয়ে, সেটা গান বাজনা হোক, সেটা নাটক চর্চা হোক, বা সেটা আবৃত্তি চর্চা হোক, নিয়মিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, খেলাধুলা হতো। এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি, প্রতি বছর একটা করে নাটক হতো। যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে একটা করে নাটক হতো এবং সেই নাটকে আমি নিয়মিত অংশগ্রহণের সুযোগ পেয়েছি। এটা আমার জন্য একটা পরম পাওয়া ছিল। কিন্তু আমরা তো দেখছি যে আপনি এই থিয়েটারের পাশাপাশি আপনার সঙ্গীতেও একটা বিশাল দক্ষতা রয়েছে আপনার, সেই সাথে আপনি আবৃত্তি সংগঠনের সঙ্গে ইনভলভমেন্ট, এই যে সবগুলো মিলে যে সংমিশ্রণের যে জায়গাটা, এটা কি থিয়েটারে একটা কর্মী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? থিয়েটারের যে থিয়েটার কর্মী, সে কিন্তু একটা প্যাকেজ। তার মধ্যে কিন্তু সঙ্গীত, আবৃত্তি, গান সব গুণ কিন্তু থাকা চাই একজন থিয়েটার কর্মীর মধ্যে। তাহলে হবে কি, সে যে নাটক করছে, সে যে অভিনয় করছে, তার অভিনয়টা অনেক বেশি সমৃদ্ধ হবে। কারণ নাটকের মধ্যে আমরা গান খুঁজে পাই, নাটকের মধ্যে কিন্তু আমরা আবৃত্তি খুঁজে পাই। কারণ নাটক হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষের জীবন নিয়ে কথা বলে। আর আমরা যে গান করি, আমরা আবৃত্তি করি, বা সংস্কৃতির এই যে বিভিন্ন শাখা, সমৃদ্ধ যে শাখাগুলো আছে, নৃত্য আছে, যত সমৃদ্ধ শাখা আছে, সবকিছুই কিন্তু আমাদের জীবন থেকে নেয়া। আর আমাদের জীবনের কথা বলে কিন্তু নাটক। এই কারণে একজন থিয়েটার কর্মীর সঙ্গীত শিল্পী যদি তিনি হন, বা তিনি যদি আবৃত্তি শিল্পী হন, বা তিনি যদি নৃত্য শিল্পী হন, তাহলে একেবারে সোনায় সোহাগা হয়। মানে ফুল প্যাকেজ বলতে আমরা যেটা বুঝি আর কি, ফুল প্যাকেজ বলতে আপনাকে আমরা যে একজন অভিনেতা হিসেবে দেখছি, জি, একজন নির্দেশক হিসেবে দেখছি, আবার আপনাকে আবার সঙ্গীতের জায়গাও দেখছি। এই যে একটা প্যাকেজ, আপনার মতে কোনটা, মানে এই মাধ্যমগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি আপনাকে টানে? কোনটা বেশি টানে এটা আসলে একটা আপেক্ষিক বিষয়। যখন আমি অভিনয় করি, তখন কিন্তু মনে হয় যে অভিনয়টাই আমার জ্ঞান। আবার যখন আমি সঙ্গীতে পারফর্ম করি স্টেজে বা অন্য কোথাও, বা আমি সঙ্গীত চর্চা করি, তখন মনে হয় সঙ্গীতটাই আমার ধ্যান জ্ঞান। আবার যখন আমি আবৃত্তি করি, তখন দেখা যাচ্ছে
আবৃত্তির প্রতি আমার একটা ভীষণ রকম একটা প্যাশন কাজ করে, তখন মনে হয় আবৃত্তিটাই আমার ধ্যান জ্ঞান। এই জন্য কোনটার প্রতি আমার আকর্ষণ বেশি সেটা আসলে বলা মুশকিল। মুশকিল। একদম সুন্দর বলেছেন আপনি। মানে যদি সেক্ষেত্রে মনে করেন যে আমি যদি বলি আপনাকে যে নির্দেশনার জায়গাটা যখন আপনি করেন, একই সাথে আবার আপনাকে দেখা যাচ্ছে যে আপনি অভিনয় করছেন, এটাতে চাপটা আপনি কেমন ফিল করেন? চাপ অনেক বেশি হয় নিঃসন্দেহে, কারণ একজন নির্দেশক, এটা আপনিও একজন আমাদের চট্টগ্রামের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, এটা আমার মতো আপনিও খুব ভালো বলতে পারবেন। নির্দেশনার কাজটা খুবই কঠিন একটা কাজ এবং ব্যাপক কাজ। একজন নির্দেশককে একটা নাটকের যে আমরা রিহার্সালের শুরুতে যে সবার জন্য চা আনতে বলি, সেই চা আনা থেকে শুরু করে একেবারে নাটকটা যেদিন স্টেজে হবে, প্রদর্শনী হবে, সে প্রদর্শনী শেষ হওয়ার পরে যখন আমার যে কস্টিউম বা আমার যে নাটকের যে বিভিন্ন সরঞ্জামাদি আছে, এগুলো ঠিক মতো বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত মানসিক একটা চাপ থাকে। একজন নির্দেশকের কাজ করতে হয় এবং একটা মানসিক একটা বিশাল একটা চাপ থাকে, খুঁটিনাটি চাপ থাকে। এই চাপগুলো সামাল দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগী হওয়া, এটা আসলে খুব কঠিন একটা কাজ। এটাই এই চাপটা নিতে হয় একজন। এই চাপটাকে আপনি মনে করেন নির্দেশনার ক্ষেত্রে কি একদম সম্পূর্ণ একজন নির্দেশক আলাদাভাবে কাজ করবে, সেটাই কি আসলে হওয়া উচিত? না তাকে যদি আবার অভিনয়তে আসতে হয়, যে মেন্টাল চাপটা সে নিচ্ছে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমি কি অভিনয়ে কনসেন্ট্রেট দিব, নাকি আমার যে পারফর্মাররা যারা আছে তাদের যে নির্দেশনার যে জায়গায় যে গাইডলাইনটা আমি দিলাম, তারা সঠিকভাবে সেটা পরিচালনা করছে কিনা, নাকি সেটাও একটা চাপ কাজ করছে? না, আপনি যেটা বলছেন যে হওয়া উচিত কিনা, সেটার উত্তরে আমি বলবো হতেই পারে। একজন নির্দেশক অভিনয় করতেই পারেন, কিন্তু যখন তিনি শুধু নির্দেশনা দিবেন তখন কিন্তু চাপটা কম থাকে। আর যখন অভিনয়ের প্রতিও যখন তাকে মনোযোগী হতে হয়, তখন কিন্তু দুইটা চাপ তাকে সামাল দিতে হয়। তখন কাজটা একটু কঠিন হয়, চ্যালেঞ্জিং হয়, কিন্তু আমার মনে হয় না এতে অভিনয়ের প্রতি কোনো বাধার সৃষ্টি হবে বা অভিনয়ের কারণে নির্দেশনার উপর কোনো একটা চাপ সৃষ্টি হবে বা জটিল কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আমি তা মনে করি না। পাণ্ডুলিপির ক্ষেত্রে আপনি সবসময় কি ধরনের পাণ্ডুলিপিকে আপনি সবসময় মানে সিলেক্ট করেন? আপনি স্ক্রিপ্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি কোনো বিশেষ স্ক্রিপ্টের প্রতি আমার ওরকম ভালো লাগা কাজ করে না। যে কোনো ভালো স্ক্রিপ্টে কিন্তু আমার কাছে আরাধ্য। সেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক হতে পারে, সেটা দেশপ্রেমের হতে পারে, বা সেটা যে কোনো পরিবারের গল্প হতে পারে, যে কোনো স্ক্রিপ্ট, সেটা হাসির রসাত্মক কমেডি ঘরানার হতে পারে। তবে আমি যদি স্পেশালি বলতে যাই তাহলে কমেডি ঘরানার স্ক্রিপ্ট আমার কিন্তু খুব ভালো লাগে। যেটা আমরা দেখেছি রাজা রানীর মধ্যে, রাজা রানী করেছি, সলিউশন এক্স করেছি, এগুলো সবগুলো কমেডি ঘরানার স্ক্রিপ্ট। আচ্ছা, আরেকটা জিনিস কি আপনি লক্ষ্য করছেন যে আমাদের থিয়েটারে যেসব নতুন প্রজন্মরা আসছে, তারা খুব বেশি থিয়েটারে স্টেবল হচ্ছে না, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে না এই কারণে আমি যেটা মনে করি, তারা যে জন্যে আসছে, তারা কিন্তু নাটকের প্রতি ভালোবাসার কারণে বা অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে কিন্তু তারা আসছে না। তারা কিন্তু একটা লক্ষ্য নিয়ে এখানে আসে। দেখা যাচ্ছে তারা কোনো সংগঠনে ঢুকলো, সংগঠনে কাজ শুরু করার পর তারা খুব দ্রুত তাদের নিজেদের একটা খুব উঁচু একটা স্তরে তাদের নিজেদের দেখতে চায়। তো তখন তাদের স্বপ্নভঙ্গটা, মানে রাতারাতি খ্যাতি যেটা বলে, রাতারাতি যে খ্যাতিটা, সেটা যখন তারা পায় না, তখন কিন্তু তাদের স্বপ্নভঙ্গটা শুরু হয়। কারণ আমরা যারা থিয়েটার আন্দোলনের সাথে আমরা যারা যুক্ত আছি,
আমরা সেই টেবিল টানাটানি থেকে শুরু করে সেই দোকান থেকে ফ্লাক্সে ভরে চা আনা থেকে শুরু করে সব কাজ আমরা করেছি। এবার আমার আপনার মনে আছে কিনা আমি জানি না, আমরা যখন শুরু করেছিলাম, জি, মানে আমার প্রথম থিয়েটারটা শুরু হয়েছে যখন, যেদিন আমি প্রথম রুমে ঢুকেছি, আমাকে আমার দলপ্রধান বলছে যে কি রুমটা একটু ঝাড়ু দেয়। এক্স্যাক্টলি। এবং আমরা তাই করেছি। এই যে এই কাজগুলো কিন্তু আমাদের অভিনয়ের যে মান, আমাদের নাটকের প্রতি যে ভালোবাসা, আমাদের দলের প্রতি যে ভালোবাসা, থিয়েটারের প্রতি যে আকর্ষণ, সেটা কিন্তু বৃদ্ধি করেছে। এবং তিল তিল করে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে গড়ার সুযোগটা পেয়েছি। আপনি কি এটা মনে করেন যে থিয়েটারটা একটা জায়গায় আটকে আছে? না, আমি যদি বলি যেটা সাংস্কৃতিক যে অঙ্গ সংগঠনগুলো যারা কাজ করছে কিছু প্রাতিষ্ঠানিক জায়গায়, মনে করেন সেটা শিল্পকলা হতে পারে, সেটা টিআইসি হতে পারে, একটা জায়গায় আটকে আছে। মানে আমরা দর্শকের জায়গা থেকে যদি বলি, সেগুলো আমরা দেখলাম যে একই দর্শকগুলোর জায়গায় আমরা আটকে আছি। আমার কাছে মনে হচ্ছে যে কি জিনিসগুলোকে আমরা খুব বেশি স্প্রেড করে পাচ্ছি না, খুব ছড়িয়ে দিতে পারছি না। এটা আপনি একেবারে চমৎকার বলেছেন এই প্রশ্নটা, যে আমরা চাই যে নাটক, যে থিয়েটার যে মানুষের কথা বলে, কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি না। থিয়েটার যে সাধারণ মানুষের কথা বলে, থিয়েটার যে শ্রমিকের কথা বলে, এই যে এই সাধারণ মানুষের কাছে নেয়ার কাজটা আমরা কিন্তু সঠিকভাবে করতে পারছি না। দেখা যাচ্ছে আমরা কোন একটা নাটক তৈরি করে কিভাবে এটা শহরের গুটি কয়েক হলে এটা প্রদর্শিত হচ্ছে, হয় শিল্পকলায়, আমি চট্টগ্রামের কথা যদি বলি, হয় শিল্পকলায় হচ্ছে অথবা টিআইসিতে হচ্ছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না। কিন্তু সেই নাটকটা যদি আমরা হাটে বাজারে করার যদি সুযোগ পাই বা করি, যদি এটা পথে ঘাটে করার সুযোগ পাই বা করি, যদি আমরা যেখানে সাধারণ মানুষের সমাগম বেশি সেখানে যদি আমরা করি, তাহলে নাটকের যে মেসেজ, নাটকের যে বার্তা, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। এবং নাটকের মাধ্যমে আমরা যেটা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, যে কথাগুলো পৌঁছাতে চাচ্ছি, সেই কথাগুলো মানুষ গ্রহণ করতে পারবে। এখন দেখা যাচ্ছে শিল্পকলায় কিন্তু প্রথম প্রদর্শনীতে যে দর্শক ছিল, দ্বিতীয় প্রদর্শনীতে একই দর্শক, হয়তো দু একজন এদিক ওদিক পরিবর্তন হচ্ছে, বা যে পারফর্মার অভিনয় করছে তার আত্মীয় স্বজন এই নাটকটা দেখছে, কিন্তু সাধারণ মানুষ তো ওখানে যাচ্ছে না, টিকিট কেটে যাচ্ছে না। সেই সাধারণ মানুষের কাছে আমাদেরকে যেতে হবে নাটক নিয়ে। সেই সাধারণ মানুষ কিন্তু আমাদের কাছে আসবেন না। আমরা যদি সাধারণ মানুষের কাছে নেয়ার ব্যবস্থাটা করি নাটককে, তাহলে আমাদের যে লক্ষ্য, আমরা যে উদ্দেশ্যে নাটক করছি, যে উদ্দেশ্যে আমরা অভিনয় করছি, আমরা সেটা গানের ক্ষেত্রেও হতে পারে, সেটা আবৃত্তির ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আবৃত্তিরও তো একটা মেসেজ আছে। তো এই মেসেজটা যদি আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাকে হাটে বাজারে পথে ঘাটে সব জায়গায় আমাকে নাটককে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে নাট্য দলগুলোর বেসিক্যালি কি করণীয় বলে আপনাকে মনে হয়? যে এই কাজটা করতে গেলে আমাদেরকে প্রথমে কি কাজগুলো করতে হবে? এই কাজগুলো করতে গেলে এটা কিন্তু খুব কঠিন একটা কাজ না, এটা আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করলেই হয়। জি, দৃষ্টিভঙ্গির পরিবর্তনেই এই কাজটা সহজ করতে পারে। জি। সংস্কৃতির রাজনীতিটা আপনি কিভাবে দেখেন? সংস্কৃতিতে রাজনীতি থাকতেই পারে, আমরা তো মানুষ, সংস্কৃতিও কিন্তু রাজনীতির কথা বলে। কিন্তু আমাদের যে ভালোবাসা কাজ করে কোন একটা সংগঠনের প্রতি, কোন একটা দলের প্রতি যে ভালো লাগা কাজ করে, সেই ভালো লাগাটা যেন অন্ধ না হয়। আমি যদি কোনো একটা বিশেষ দলের প্রতি যদি অনুরক্ত হই, তাহলে আমার আরেকজন বন্ধু, আরেকজন নাটকের বন্ধু, আমার দলের বন্ধু হতে পারে বা অন্য দলের বন্ধু হতে পারে, নাট্যকর্মী হতে পারেন, তারও কিন্তু একটা ভিন্ন দলের প্রতি তার ভালো লাগা থাকতে পারে। সেই ভালো লাগাটাকে আমাকে শ্রদ্ধা জানাতে হবে, কারণ আমি তো একজন থিয়েটার কর্মী, আমি তো মানবিক বোধের কথা বলি, আমি তো মানুষকে যে মানুষের যতগুলো ভালো লাগার যে গুণ আছে সেই গুণগুলোর কথাই বলি।
তো সেখানে যদি আমি একজন কর্মী হয়ে, থিয়েটার কর্মী হয়ে, আমি একজন শিল্পী হয়ে যদি কোন একটা দলের প্রতি অন্ধভাবে আচরণ করি, তাহলে সেটা আমার সঠিক আচরণ করতে না, পারে আমার না। দুটো কোশ্চেন করার কথা ছিল, আমি দুটো কোশ্চেনের মধ্যে আপনি দুটো উত্তর দিয়ে দিয়েছেন কিনা। আচ্ছা, সংস্কৃতির মধ্যে রাজনীতিটা মানে প্রভাবটা কেমন, অথবা সংস্কৃতির কর্মীদের রাজনীতি থাকা উচিত কিনা? সংস্কৃতি, আমি সেটা তো বলেছি যে হ্যাঁ। সংস্কৃতি কর্মীদের মধ্যে মানে আপনার কথা চলে আসছে কিন্তু, হ্যাঁ, আমি এই সেটা জন্য বললাম এই হ্যাঁ, কথাটা। রাজনীতি থাকতেই পারে, রাজনীতি থাকতেই সংস্কৃতির পারে, রাজনীতি থাকবেই, থাকবেই। কিন্তু সংস্কৃতির কর্মীদের মধ্যে থাকাটা উচিত বলে আমি না, মনে করি। সংস্কৃতি কর্মীদের মধ্যে আমি যদি আরো একটু খোলাসা ভাবে জি, বলি, তাহলে যে দলাদলি যেটা, জি জি জি, গ্রুপিং যেটা, জি, জি। সেটা থাকা উচিত না। সে থাকে। এবং এই দলাদলির বিষয়টা নিয়েই আবার আরেকটা কোশ্চেন আমি আপনাদের করতে চাই। এই দলাদলি করতে গিয়ে কিন্তু কিছু কিছু সংগঠন কিন্তু ভেঙে যাচ্ছে, ভেঙে গেছে। এই ভাঙাটাকে আপনি কিভাবে দেখেন? ভাঙছে, সেটা ভাঙতেই পারে। তো ভাঙার পরে তো তারা একই কাজেই তো জি। করছে, একই কাজে করছে, সেটাকে আমি স্বাগত জানাই। সেটা যদি নাটকের দল হয়, তাহলে তারা তো আলাদা হয়ে তারা তো অন্য কোনো কাজ করছে না, তারা তো নাটকের কাজই করছে। বা আবৃত্তি দল একই ধরনের আবৃত্তি, সেটা ভেঙে অন্য দল করে তারা নিজেদের মতো করে আবৃত্তি চর্চা করছে। গানের ক্ষেত্রেও সেটা হচ্ছে। কিন্তু আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে অন্য দলের প্রতি যে হিংসা, ঈর্ষা, সেটা যেন আমাদের মধ্যে না থাকে। আপনি কি মনে করেন যে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের যে নাট্য চর্চা কিংবা সংস্কৃতি চর্চার যে মোর্চাগুলো আছে, যে সংগঠনগুলো আছে, তারা আপনার এই কথার সাথে তারা আছে? তারা কি আসলে কি এই জায়গাটাতে তারা ধারণ করে কি? পুরো বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা, আমি বলবো সংস্কৃতি কর্মীরা কিন্তু পরস্পরের প্রতি অনেকটা আন্তরিক, অনেকটা আন্তরিক। তারা একজনের প্রতি আরেকজন অনেকটা বন্ধু ভাবাপন্ন আচরণ করে। এটা অন্যান্য সংগঠনের মতো কিন্তু এখানে কাজ করে না। একজনের প্রতি আরেকজনের তীব্র হিংসা, তীব্র বিদ্বেষ, এটা কিন্তু কাজ করে না। তো যেটা কাজ করে দু একজনের এরকম ব্যতিক্রম থাকতেই পারে, তবে সেটা আমি উল্লেখযোগ্য মনে করি না। আচ্ছা হাসান ভাই, এর একটু আগে আমরা আলোচনা করছিলাম জি। চট্টগ্রামে এই নাট্যাঙ্গনের দর্শক কিভাবে আরো একটু বাড়ানো যায়, সেক্ষেত্রে আপনার একটু মতামত কি হতে পারে? সেটা আমি তো বলেছি যে আমাদের থিয়েটার যেহেতু মানুষের কথা বলে, থিয়েটার যেহেতু জীবনের কথা বলে, সুতরাং আমাদের কাছে জীবনের কাছে যেতে হবে, মানুষের কাছেই যেতে হবে। তারপর আরেকটু বাড়িয়ে যদি আমি বলি, তাহলে অনেক আগে থেকে কাজগুলো শুরু করতে হবে। সেটা আমরা স্কুল কলেজ থেকে শুরু করতে পারি। একদম, একদম। স্কুল কলেজে যদি নাট্য চর্চা যদি বেশি হয়, থিয়েটার চর্চা যদি স্কুল কলেজ থেকে হয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের যারা কোমলমতি ছাত্রছাত্রী, তারা নাটকের প্রতি আগ্রহী হবে। অভিভাবক যারা আছেন বা স্কুল কলেজ প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, বিভিন্নভাবে যখন স্কুলে নাটক হবে, কলেজে যখন নাটক হবে, তখন কিন্তু ওখানেও একটা অডিয়েন্স কিন্তু সৃষ্টি হবে। সেই অডিয়েন্সটা কিন্তু আবার আমাদেরই কিন্তু সাধারণ অডিয়েন্স হিসেবেও তারা কিন্তু কাজ করতে পারে। তো রাষ্ট্রীয়ভাবে আসলে আমাদের এটা চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তাহলে মনে হয় আমরা থিয়েটারটা আরো একটু সবার মাঝে আরো গণমুখী করতে পারবো। সুন্দর বলেছেন আপনি। মানে আগামী 50 বছর থিয়েটারটাকে আপনি কিভাবে দেখতে চান? আমি একজন থিয়েটার কর্মী হিসাবে চাই যে মানুষের ঘরে ঘরে যারা আগামী প্রজন্ম, যারা 50 বছর আমরা বাঁচবো তো না? 50 বছর আমরা বাঁচবো না, যেটা সত্যি কথা। 50 বছর আমরা বাঁচবো না, কিন্তু আমাদের স্বপ্নগুলো বাঁচবে। আমাদের স্বপ্নের কিন্তু কোনো মৃত্যু নেই। স্বপ্ন কিন্তু হাজার বছর ধরে বেঁচে থাকবে। আজকে আমি আপনি এখানে এই ইন্টারভিউতে যে স্বপ্নের কথা বলছি, সে স্বপ্নটা কিন্তু বেঁচে থাকবে। সে স্বপ্নটার কথাই বলছি যে 50 বছর পরে আমি এমন একটা জীবন চাই, এমন একটা সমাজ চাই, এমন একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে আমাদের পরের প্রজন্ম, যারা যুগ যুগান্তরে যারা আসবেন, তারা যেন নাটকের কথা বলে, তারা যেন
তাদের মনে নাটকটাকে লালন করে। যেমন আমি আন্তরিকভাবে যেটা অন্তর থেকে যেটা ধারণ করে, যেটা লালন করে, যেটা পোষণ করি, সেটা হচ্ছে যে বর্তমানে যে তরুণ প্রজন্ম, জি ধরুন যারা মাদকাসক্ত হচ্ছে, তারা যদি নাটক চর্চা করতো, তারা যদি থিয়েটার আন্দোলনের সাথে যদি তারা যুক্ত থাকতো, তাহলে তারা হয়তো মাদকাসক্ত না হয়ে তারা অন্য একটা ভালো কাজে তারা নিজেদেরকে জড়িত যুক্ত রাখতে পারত। তো সেই স্বপ্নটা দেখি। থিয়েটারের অভিনয় কিংবা নির্দেশনা কিংবা নাটক লেখা, এই যে মাধ্যমগুলো আছে, সেখানে সব আপনার এখনো কোন জায়গাটায় অপূর্ণতা রয়ে গেছে আপনি মনে করেন? অপূর্ণতা মানুষের তো আসলে যদি আপনি সারা জীবন যদি কাজ করে থাকেন, তারপরেও কিন্তু আপনার মনের মধ্যে একজন সত্যিকারের একজন শিল্পীর কিন্তু কখনো পূর্ণতা আসে না। আপনি যখন নাটক লিখবেন, তখন দেখা যাবে আপনি অনেক নাটক লিখেছেন, একটা সময় মনে হবে আমি আসলে আমার জীবনের সেরা নাটকটা মনে হয় এখনো লিখতে পারিনি। আমি অভিনয় করছি, একটা সময় মনে হবে যে আমি আমার জীবনের সেরা অভিনয়টা এখনো দিতে পারিনি। আমি গান করছি, আমি আবৃত্তি করছি, সব জায়গায় এরকম একটা অপূর্ণতা কাজ করে। আমি অভিনয় করেছি, আমি নির্দেশনা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমার লেখার প্রতি আমার যথেষ্ট আগ্রহ আছে, সেই লেখার জায়গাটা কিন্তু এখন আমার হয়ে ওঠে। সেটা কি সময়ের কারণে? সেটা সময়ের কারণে, হয়ে উঠছে। অবশ্যই সময়ের কারণে। আমি ভাবছি নাটক নিয়ে হয়তো লেখা হয়ে যাবে। আমরাও সেটা চাই। অভিনয় করে কখনো মঞ্চ থেকে বের হওয়ার পর কখনো কি এরকম ভেবেছেন যে ইস, আরো ভালো কিছু দিতে পারতাম? সেটা প্রতি মুহূর্তে মনে হয়। কেমন লাগে ওটা? সেটা তখন মনে হয় ওই যে বিষয়টা এরকম আর কি, চোর পালালে জ্বালায় বুদ্ধি কি বাড়ে। খুব জ্বালায় না? চোর পালালে যে বুদ্ধি বাড়ে, বিষয়টা ওরকমই হয় যে অভিনয় করে নেমেছে, ইস ওই জায়গাটা মনে হয় আমার এইভাবে রিয়াকশনটা দেওয়া উচিত হয় নাই, হয়তো এটা আরো ভালোভাবে মঞ্চে ওঠার আগে কিন্তু ঠিক মতো সেটা আমি ভিজুয়ালাইজ করছি, সেটা আমি ভাবছি, কিন্তু দেখা যাচ্ছে অভিনয় করার পরে কোথাও না কোথাও একটা অতৃপ্তি থেকে যাচ্ছে। এই কাজটা এইভাবে করলে মনে হয় আরো ভালো হতো। নতুন প্রজন্মের জন্য আপনি কোনো মেসেজ দিতে চান? নতুন প্রজন্মের প্রতি আমার যেটা, যারা নাটকের সাথে, যারা নাটকের দলের সাথে কাজ করতে চায়, যারা অভিনেতা হতে চায়, প্রকৃত অর্থে যারা শিল্পী হতে চায়, আমি বলবো তারা যে অঙ্গনেই আসতে চান না কেন, সেই অঙ্গনের প্রতি তাদের ভালোবাসাটা আগে সৃষ্টি করতে হবে। যে আমি নাটকে কাজ করব, তাহলে নাটকের প্রতি আমার ভালোবাসাটা, অন্তরের ভালোবাসাটা আগে সৃষ্টি করতে হবে, তারপর যেন এই অঙ্গনে আসে। না হয় কিন্তু এই অঙ্গনে এসে বেশি দিন কিন্তু স্থায়ী হওয়া যাবে না। একদম এই শিল্পটাকেই ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, তাহলে সে সেখানে হয়তোবা দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় সুযোগটা পাবে, সেবা দিতে পারবে, তার কাছ থেকেও নাটকের দল কিছু একটা পাবে, নাটক পাবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। আমরা জানি যে আমরা যদি আলোচনা করতে যাই, অনেক আলোচনা আমাদের আছে। আমরা আবারও কখনো হয়তোবা আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে আমরা আড্ডায় বসবো। আমরা নাটকও আপনাকে দেখেছি অভিনয়ের জায়গায়, নির্দেশকের জায়গায় দেখেছি, আমরা কখনো কখনো আবৃত্তি করতে দেখেছি, কখনো গান তো করতে দেখি আমরা প্রতিনিয়ত। তো আমরা আজকে নাটকের কোনো সংলাপ শুনতে চাই না আর কি। আমরা আজকে যদি একটু ডিফারেন্ট, যদি আপনি একটু গান শুনতে চাই, আমাদেরকে যদি একটু 2 লাইনের একটা গান যদি শোনান, তাহলে দর্শকরাও একটু ভালো লাগবে তাদের, আমার কাছে মনে হয়। কোন গানটা শোনাতে চান? সম্প্রতি আমার একটা গান মুক্তি পেয়েছে, যেটা গত ঈদে, মনের মানুষ, যেটা যে গানের শিরোনাম ছিল, এই গানটা শোনাতে পারি। আমি মনের মানুষ খুঁজি, যারে এবারে পেলাম বুঝি। আমি মনের মানুষ খুঁজি, যারে এবারে পেলাম বুঝি। মনের সুতোয় বাঁধবো গো আজি, ও
মনের সুতোয় বাঁধবো গো আজি। খোলা আকাশে মনের ঘুড়ি উড়বে বাতাসে, ইচ্ছে মতো দুলব দুজন মনেরা এসে। খোলা আকাশে মনের ঘুড়ি উড়বে বাতাসে, ইচ্ছে মতো দুলব দুজন মনেরা এসে। আমি তোমায় পেলাম, আমি আমার মনকে পেলাম। আমি তোমায় পেলাম, আমি আমার মনকে পেলাম। তোমার জন্য আমার জান বাজি, ও তোমার জন্য আমার মন রাজি। আমি মনের মানুষ খুঁজি, যারে এবারে পেলাম বুঝি। আমি মনের মানুষ খুঁজি, যারে এবারে পেলাম বুঝি। মনের সুতোয় বাঁধবো গো আজি, ও মনের সুতোয় বাঁধবো গো আজি। অসাধারণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মঞ্চালোকে আসার অনুভূতিটা যদি একটু আমাদেরকে একটু বলেন। মঞ্চালোকে আমি যখন হতে দেখছি আর কি, মঞ্চালোকে আমার কাছে একটা পরিচ্ছন্ন অনুষ্ঠান মনে হয়েছে। মঞ্চালোকের চিন্তাধারা, মঞ্চালোকের অনুষ্ঠান পরিকল্পনা সবকিছুর মধ্যে একটা অভিনবত্ব আছে। এবং এই মঞ্চালোকের সাথে যখন আপনার মতো একজন নাট্য ব্যক্তিত্ব যখন যুক্ত হয়েছে, তখন এই অনুষ্ঠানটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে এবং এই অনুষ্ঠানটা সমৃদ্ধ হয়েছে। আমি মঞ্চালোকের দীর্ঘ যাত্রা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ হাসান ভাই। আপনি আমাদের মঞ্চালোকে এসে মঞ্চালোককে আরো বেশি আলোকিত করেছেন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আবারও আপনার সাথে আমাদের কোনো একটা আড্ডায় দেখা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আমরা আমাদের নাট্যাঙ্গনের প্রিয়জন, নাট্যজন, প্রতিনিধি নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক এবং একাধারে উনি একজন আবৃত্তি শিল্পী এবং সঙ্গীত শিল্পী হাসান জাহাঙ্গীর। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।